হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা ইতিমধ্যে কিন্তু এই গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস শুরু করেছি। তোমাদের কিন্তু খুব সামনেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো আজকে আমাদের জিকে ক্লাস নম্বর 2 নম্বর ক্লাস। আগের ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এছাড়া আমাদের কিন্তু রেগুলার এমটিএসের ক্লাস চলছে। তোমরা যারা এমটিএসের এক্সাম দেবে তারা তো অবশ্যই ক্লাসগুলো দেখবে, লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নাও না কেন, তোমরা যদি এই গ্রুপ সি ডির প্রিপারেশান নিচ্ছ তাহলে এই ক্লাসটা দেখো। এই ক্লাসের পাশাপাশি তোমরা যারা আমাদের যে এমটিএস ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবে। আর আমাদের এই রবিবার থেকে মক টেস্ট শুরু হচ্ছে, এমটিএসের জন্য মক টেস্ট শুরু হচ্ছে। ওই মক টেস্টগুলো সম্পূর্ণ ফ্রি, তোমরা সবাই দিতে পারবে। তার জন্য কি করতে হবে, তোমাদেরকে আমাদের টেলিগ্রামে যুক্ত থাকতে হবে। টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ওখানে আমরা লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে তোমরা কিন্তু মক টেস্টে যুক্ত হতে পারবে সম্পূর্ণ ফ্রিতে, কোনো পয়সা লাগবে না মক টেস্ট দেওয়ার জন্য। যে মক টেস্টগুলো তোমাদের আমাদের এমটিএস এক্সামের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম, এই গ্রুপ সি গ্রুপ ডি বা রেলওয়ের কোনো এক্সাম বা এসএসসি যে কোনো এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই মক টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই বলবো, মক টেস্ট যদি জয়েন করতে চাও তাহলে আমাদের এই টেলিগ্রামে জয়েন করে যাও। এখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু মক টেস্টগুলো দিতে পারবে। বোঝা গেল? তো চলো দেখি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে? সঠিক অ্যান্সার কী হবে না? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, 1885। 1885 সালে। তো প্রথমে কিছু আমরা সালগুলো দেখে নেব। খুবই সাল তো বেশিরভাগ ছেলেমেয়েদের সালগুলো মনে রাখতে খুবই সমস্যা হয়, তো সালগুলো নিয়ে আজকে ক্লাসটা রয়েছে। প্রথমের দিকে কিছু কোশ্চেন ভালো করে মনে রাখো, প্রত্যেকটা সাল ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? প্রতিষ্ঠাতাকে না হচ্ছে এ.ও হিউম, ব্রিটিশ আইসিএস অফিসার। প্রথম অধিবেশন হয়েছিল ডিসেম্বর 1885-তে বোম্বাই। এটা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আসে, এই যে ভারতের জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন কবে হয়েছিল, কোথায় হয়েছিল? 1885 সালে বোম্বাইতে হয়েছিল। প্রথম সভাপতি কে ছিলেন না হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। এটাও ভালো করে মনে রাখো, ব্যানার্জি লেখা হয়েছে, ওটা ভুল করে, তো ব্যানার্জি হবে। তারপরে দেখো, প্রথমে কংগ্রেসের লক্ষ্য ছিল ব্রিটিশ সরকারের সঙ্গে সংলাপ ও সংস্কার। পরবর্তীতে কংগ্রেস ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান কেন্দ্রমুখ হয়ে ওঠে। 1907 সালে কংগ্রেস ভেঙে যায়। চরমপন্থী এবং নরমপন্থী, যেটা আগের দিন আলোচনা করে দিয়েছিলাম, চরমপন্থী নরমপন্থী যে নেতাগুলোর নাম আমরা আলোচনা করেছিলাম কিছু। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, কোন সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? কোন সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে? সঠিক অ্যান্সার কী হবে বলো তো? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, 1765 সালে। এখান থেকে দেখে নাও, দেওয়ানি, দেওয়ানি কথার অর্থ হচ্ছে রাজস্ব আদায়ের অধিকার, রাজস্ব আদায়ের অধিকার। বক্সার যুদ্ধ 1764, কেন বক্সার যুদ্ধ এখানে আলোচনা করছি দেখতে পাবে। বক্সার যুদ্ধ ইংরেজ বনাম মীর কাসিম সুজাউদ্দৌলা বা আওধ ও মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় শাহ আলম এর মধ্যে বক্সার যুদ্ধটা হয়েছিল 1764 সালে। ফলে কী হয়েছিল না, ইংরেজরা জয়ী হয়েছিল এখানে। তো তারপরে 1765 সালে, 64 সালে বক্সার যুদ্ধ, 65 সালে এলাহাবাদ চুক্তি অনুযায়ী শাহ আলম, এই যে সম্রাট শাহ আলম দ্বিতীয়, এই শাহ আলম দ্বিতীয় কোম্পানিকে বাংলার দেওয়ানি দেন। এর ফলে ইংরেজরা প্রশাসনিক ক্ষমতার পাশাপাশি অর্থনৈতিক শক্তি লাভ করে। এটি ভারতের অর্থনৈতিক শোষণের শুরুর ধাপ এখান থেকেই। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, বাংলার কবিরাজগণকে সম্পূর্ণ উৎখাত করেছিলেন কি? বাংলার কবিরাজগণকে সম্পূর্ণ উৎখাত করেছিলেন কে করেছিলেন না হচ্ছে শায়েস্তা খান। শায়েস্তা খান হয়ে যাবে সঠিক অ্যান্সার। মির্জা আবু তালিব, যিনি শায়েস্তা খান নামে পরিচিত। শায়েস্তা খান ছিলেন বাংলার সুবাদার বা গভর্নর। তার সময় ঢাকা বাণিজ্য কেন্দ্র হিসেবে সমৃদ্ধ হয়। তিনি বাঙালি কবিরাজদের দমন করে মুঘল ক্ষমতা সুসংহত করে। কবিরাজ স্থানীয় শাসকদের, বিদেশি বণিকদের প্রভাব সীমিত করেন। তাঁর শাসনকালে ঢাকায় লালবাগ কেল্লার কাজ শুরু হয়। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কোন সালে? হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাতা ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায় প্রমুখ।
কলকাতায় অবস্থিত এটা। এটি ছিল ভারতের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। পরে নাম হয় প্রেসিডেন্সি কলেজ, বর্তমানে এটা হচ্ছে কি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এখান থেকেই ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু হয়। সংস্কারক হেনরি হেনরি ডিরোজিও, সব নাম ডিরোজিও ডিরোজিও ছিলেন এখানকার শিক্ষক। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, ব্রিটিশ ভারতে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কোন সালে? তো আগে ভারতের রাজধানী ছিল কলকাতা, তার পরবর্তীতে কিন্তু দিল্লিতে স্থানান্তরিত হয়েছে। সেটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1911 সালে। 1911 সালে হয়েছিল। ঘোষণা দিল্লি দরবারে রাজা জর্জ পঞ্চম। কারণ কলকাতা বিপ্লবী আন্দোলন বৃদ্ধি এবং দিল্লি ভৌগোলিক গুরুত্ব। ঠিক আছে, কলকাতায় বিপ্লবী আন্দোলনের বৃদ্ধিটা পেয়েছিল, তাই কি না? আমাদের বাংলা থেকে আন্দোলনের প্রভাবটা কিন্তু খুব ঝাঁঝালো ছিল, যার ভয়ে এরা কলকাতা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে যেতে হয়েছিল। নতুন প্রশাসনিক ভবন, ভাইসরয়ের প্রাসাদ, বর্তমান রাষ্ট্রপতি ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লক এবং সংসদ ভবন পরবর্তীকালে নির্মিত হয়েছিল। দিল্লি 1947 সাল থেকে আজও ভারতের কিন্তু রাজধানী রয়েছে, কিন্তু আমাদের ভারতের রাজধানী দিল্লি রয়েছে। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন, তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটা কিন্তু লাইক করে ফেলো, ঠিক আছে? তোমরা যারা ক্লাসটাকে এখনও পর্যন্ত লাইক করোনি অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। রেগুলার আমাদের 6:30 6:30 কিন্তু প্রতিদিন আমাদের জিকে ক্লাস হয় এমটিএসের, যে ক্লাসগুলো এমটিএসের পাশাপাশি সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য বলছি ক্লাস যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। এই ধরনের ইম্পর্টেন্ট জিকে ক্লাস কিন্তু পেয়ে যাবে আমাদের চ্যানেলে। 6 নম্বর কোশ্চেন দেখো, নীলদর্পণ নাটকটির লেখক কে? নীলদর্পণ নাটকটির লেখক হচ্ছেন দীনবন্ধু মিত্র। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার, দীনবন্ধু মিত্র। এটা প্রকাশিত হয়েছিল 1860 সালে। নাটকটি লেখা হয়েছিল বাংলার নীল চাষিদের উপর ইংরেজ নীলকর সাহেবদের ভয়ঙ্কর অত্যাচারের প্রতিবাদে। এটি বাংলার প্রথম সামাজিক প্রতিবাদমূলক নাটক। এর ইংরেজি অনুবাদ করেছিলেন কে? রেভারেন্ড জেমস লং, যাকে এজন্য ইংরেজ সরকার কিন্তু কারাদণ্ড এবং জরিমানা করেছিল। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, প্রতাপাদিত্য কোন অঞ্চলের রাজা ছিলেন? প্রতাপাদিত্য কোন অঞ্চলের রাজা ছিলেন? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, যশোর। যশোরের রাজা ছিলেন প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য ছিলেন বাংলার যশোর অঞ্চলের স্বাধীন রাজা। তিনি ছিলেন 12 ভূঁইয়ার একজন, যারা মুঘল শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। প্রতাপাদিত্য মুঘলদের বিরুদ্ধে একাধিকবার লড়াই করেন। তার রাজধানী ছিল যশোর। তিনি মুঘলদের কাছে শেষ পর্যন্ত পরাজিত হলেও বাংলার স্বাধীনতা আন্দোলনের এক প্রতীকী চরিত্র। ঠিক আছে, এরপরে দেখো 8 নম্বর কোশ্চেন, শিখ সম্প্রদায়ের দশম এবং শেষ গুরু কে ছিলেন? শিখ সম্প্রদায়ের দশম এবং শেষ গুরু কে ছিলেন? হচ্ছে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং। জন্ম 1666 পাটনা। তিনি শিখ সম্প্রদায়ের দশম গুরু। তিনি খালসা পন্থ প্রতিষ্ঠা করেন 1699, যা শিখদের সামরিক ও আধ্যাত্মিক সংগঠন। গুরু গোবিন্দ সিং ঘোষণা করেন যে তার পর আর কোনো মানব গুরু থাকবে না, বরং গুরু গ্রন্থ সাহিবই হবে শিখদের কিন্তু চিরস্থায়ী গুরু, গুরু গ্রন্থ সাহিব। তিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বিরুদ্ধে কিন্তু লড়াই করেছিলেন। এরপরে দেখো স্থায়ী বন্দোবস্ত নীতি প্রবর্তন করেন কি? চিরস্থায়ী বন্দোবস্ত নীতি যেটা প্রবর্তন করেন কি? না, হচ্ছে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। প্রবর্তন 1793 সালে। উদ্দেশ্য ভূমি রাজস্ব স্থায়ীভাবে নির্ধারণ করা। জমিদাররা ভূমির স্থায়ী মালিকানা পান এবং কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করতেন। এর ফলে জমিদার শ্রেণী শক্তিশালী হয়, কিন্তু কৃষকরা শোষণের শিকার হন। এই নীতি বাংলার কৃষি এবং অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে। এজন্য লর্ড কর্নওয়ালিসকে বলা হয় চিরস্থায়ী বন্দোবস্তের জনক। তারপরে 10 নম্বর কোশ্চেন, শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত কারা ছিলেন? শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন? না, হচ্ছে কেরি, মার্সম্যান, ওয়ার্ড। ত্রয়ী উইলিয়াম কেরি,
জোশুয়া মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড। তারা শ্রীরামপুরে মিশনারি কাজের পাশাপাশি শিক্ষা ও সমাজ সংস্কারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কেরি ছিলেন একজন ভাষাবিদ যিনি বাংলা, সংস্কৃত সহ বহু ভাষা অনুবাদ করেছেন। তারা শ্রীরামপুরে একটা মুদ্রণ যন্ত্র চালু করেন এবং অনেক গ্রন্থ প্রকাশ করেন। শ্রীরামপুর কলেজও তাঁর উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। তো প্রত্যেকটা কোশ্চেনে এইভাবে এক্সট্রা ডিটেলস দিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং পরবর্তীতে হবে। ঠিক আছে, এবার দেখো 11 নম্বর কোশ্চেন কী রয়েছে। অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কি? অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা হচ্ছেন কি? আছে কৌটিল্য বা চাণক্য। এখান থেকে দেখে নাও, কৌটিল্য অন্য নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত, ছিলেন মৌর্য সাম্রাজ্যের চাণক্য পণ্ডিত। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা ছিলেন। তার রচিত অর্থশাস্ত্র গ্রন্থে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি, করনীতি, প্রশাসন ও সামরিক কৌশল বিস্তারিতভাবে লেখা হয়েছিল। এটি প্রাচীন ভারতের রাজনীতি বিজ্ঞান গ্রন্থ হিসেবে স্বীকৃত। 12 নম্বর কোশ্চেন, ডিসকভারি অফ ইন্ডিয়া এর লেখক কে? ডিসকভারি অফ ইন্ডিয়া এর লেখক হচ্ছেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী। প্রকাশকাল এই তার যে লেখা ডিসকভারি অফ ইন্ডিয়া, এটার প্রকাশকাল হচ্ছে 1944। আহমেদনগর দুর্গে বন্দি অবস্থায় লেখা। এতে ভারতের ইতিহাস, সংস্কৃতি, দর্শন, ঐতিহ্য ও স্বাধীনতা সংগ্রামের বিশ্লেষণ করা হয়েছে। এটি ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম দার্শনিক ভিত্তি তৈরি করে। 13 নম্বর কোশ্চেন, দাক্ষিণাত্যের রাজা কোন শাসকের কারণে মৃত্যুবরণ করেছিলেন? দাক্ষিণাত্যের রাজা কোন শাসকের কারণে মৃত্যুবরণ করেছিলেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খলজি ছিলেন দিল্লি সুলতানদের অন্যতম শক্তিশালী শাসক। তিনি দক্ষিণ ভারতে অভিযান চালান এবং চোল, পাণ্ড্য, হোয়সালা রাজ্যগুলিকে দুর্বল করেন। তাঁর সেনাপতি মালিক কাফুর দক্ষিণ ভারতের বহু অঞ্চলে লুণ্ঠন চালান। আলাউদ্দিন খিলজির এই অভিযানে দাক্ষিণাত্যের অনেক ক্ষুদ্র রাজ্য ধ্বংসপ্রাপ্ত হয়। 14 নম্বর কোশ্চেন দেখো, জাবট ও পাট্টা ব্যবস্থা চালু করেন কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জাবত ও পাট্টা ব্যবস্থা এটা চালু করেছিলেন হচ্ছে আকবর। আকবর করেছিলেন। দেখো, জাবত ও পাট্টা ছিল আকবরের ভূমি রাজস্ব সংগ্রহ পদ্ধতি। রাজস্ব ব্যবস্থা সংস্কার করেছিলেন তার মন্ত্রী রাজা টোডরমল। জমি মাপযোগ করে কর ধার্য করা হতো। পাট্টা হচ্ছে কৃষকদের হাতে জমির নথি। এটা কিন্তু আসে এরকমভাবে, বা যাবত সরকারের কর সংগ্রহের প্রক্রিয়া। এই পদ্ধতি রাজস্ব ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলে। তারপরে দেখো, মেগাস্তেনিসের রচিত গ্রন্থের নাম। মেগাস্তেনিসের রচিত গ্রন্থের নাম কি? না হচ্ছে ইন্ডিকা। খুবই একটা বিখ্যাত গ্রন্থ ইন্ডিকা, যেটা রচনা করেছেন তাহলে মেগাস্তেনিস। মেগাস্তেনিস ছিলেন সেলুকাস নিকেটরের দূত। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে প্রেরিত হয়েছিলেন। তাঁর লেখা ইন্ডিকা গ্রন্থে মৌর্য সাম্রাজ্যের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে তথ্য পাওয়া যায়। তবে গ্রন্থটি মূল আকারে টিকেনি, বিভিন্ন উদ্ধৃতি থেকে এর তথ্যটা জানা গেছে। ঠিক আছে, তো আজকের এই 15খানা কোশ্চেন। পরবর্তীতে আবার তোমাদের ক্লাস হবে মঙ্গলবার। তো তোমরা আগের যে ক্লাসটা করেছি সেই ক্লাসটা অবশ্যই দেখবে। তার পাশাপাশি রেগুলার যে আমাদের এমটিএসের ক্লাস চলছে, এমটিএসের ক্লাসটা করো। এবং আমরা যে মক টেস্ট চালু করব রবিবার থেকে, তো সেই মক টেস্টে অবশ্যই তোমরা কিন্তু অংশগ্রহণ করবে। তো মক টেস্টের লিঙ্ক পেয়ে যাবে কোথায়? আমাদের টেলিগ্রাম থেকে পেয়ে যাবে। আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো।